অনেকগুলো অভিযোগ মোশাররফ ভাই করেছেন। তার একটা হচ্ছে আপনারা সরকারি পৃষ্ঠপোষকতায় গঠিত রাজনৈতিক দল। দ্বিতীয়ত হচ্ছে যে এইভাবে একটি রাজনৈতিক দল গঠিত হতে পারে কিনা এবং নির্বাচন ছাড়া আসলে এটার কোনো সমাধান নাই। উনি ৭৫ থেকে ৭৮-এর উদাহরণ দিয়েছেন, এরশাদের সময়ের ৮০ ৮১-এর পরের উদাহরণগুলোও দিয়েছেন। কিভাবে বিশ্লেষণ করবেন? আচ্ছা, আমি মোশাররফ ভাইয়ের কথা থেকে আসি একে একে। কারণ এমন কিছু হয় কি যে যেই ধরনের আসলে অভিযোগগুলো করা হয় এগুলো যদি আমরা একটু বিশ্লেষণ না করি তাহলে জনমনে একটা বিভ্রান্তি তৈরি হয়। উনি যেটা বললেন যে ছাত্ররা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে এবং এই ডক্টর ইউনূস যখন আসলে আমরা যখন ওনাকে অ্যাপ্রোচ করেছিলাম এবং উনি তারপরে দায়িত্বটা নিয়েছেন, তখন কি আসলে বিএনপির কোনো আপত্তি ছিল? আমরা তো দেখি নাই। এখনো তিনি আপত্তি নাই। ডক্টর ইউনূস বললেন যে আমার নিয়োগকর্তা ছাত্ররা। আমরা ওনাকে শেষ করতে স্বাভাবিক। দেখেন, অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের পক্ষ থেকে ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছিল। সুতরাং এই কথাতে আমি খুব বেশি সমস্যা দেখি না, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে ম্যাটিকুলাসলি ডিজাইনড বলা হয়েছে, স্ট্র্যাটেজির কথা বলা হয়েছে। সেটা হচ্ছে স্বাভাবিকভাবে। দেখেন, আপনি যদি একটু দেখেন যে আমরা যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দানকারী, আমি যদি নাহিদ ইসলামের কথাই বলি, নাহিদ ইসলামের রাজনৈতিক পথ চলা কিন্তু এই ২৪-এ না, তার রাজনৈতিক পথ চলা ২০১৮ সাল থেকে। সুতরাং এই যে ম্যাটিকুলাসলি ডিজাইন, কারণ দেখেন অভ্যুত্থানে বেশ কিছু, আপনি যদি দেখেন অনেক ধরনের কথা ছিল, অনেক ধরনের প্রোপাগান্ডা ছিল, যে জামাত শিবির ট্যাগের একটা বিষয় ছিল। দেখেন, এইভাবে করে আমাদের আন্দোলনটা থামিয়ে দেওয়ার একটা ব্যাপার ছিল। এমন অবস্থা ছিল। আপনি বলছেন ইট ওয়াজ মেটিকুলাসলি ডিজাইনড? অফকোর্স ইট ওয়াজ, বিকজ আমরা তো আসলে বেশ কিছু আন্দোলন করে এসেছি এবং আমরা জানি, এবং এমনও কিন্তু কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন। সুতরাং আমরা ওই আগের আন্দোলনগুলোর থেকে আমাদের তো একটা লেসন আছে। সেই লেসন কিন্তু আমাদের এই অভ্যুত্থানে অনেক বড় একটা সহযোগিতা করেছে। কারণ আমরা জানি যে আসলে আমরা বুঝে ফেলেছিলাম যে আওয়ামী লীগের আসলে কি কি অস্ত্র আছে এবং আমাদের আন্দোলনটাকে থামিয়ে দেওয়ার জন্য আসলে কি কি ওয়েপন তারা বের করতে পারে। এবং সেটা কিন্তু দেখেন, যখনই কিন্তু এই ধরনের ব্যাপার যে কথাবার্তা এসছে, তখন কিন্তু আমরা এইটা খুব সহজে খারিজ করে দিয়েছি। যেমন আপনি যদি দেখেন যে অভ্যুত্থানের সময় একটা এরকম হয়েছিল যে জামাত শিবির ট্যাগ দেওয়া। আমরা তখন বলেছি যে যখন রাজাকার, দেখেন রাজাকার যখন শেখ হাসিনা নিজেই বললেন, অন্য কোনো সময় হলে কি যারা ভিন্ন মতের ছিল, যারা বিরোধী মতের ছিল, তারাই রাজাকার, এবং রাজাকার বললে আপনার জীবন একটা হুমকির মধ্যে পড়ে যাবে এবং আপনি যেই দাবিতে গেছেন সেই দাবি থেকে আপনি সরে আসবেন। কিন্তু এইটা কিন্তু উল্টা হয়েছে, যে আমরা এটা ওন করে ফেলেছি যে ঠিক আছে, আপনি আমাকে রাজাকার বলছেন, আমি রাজাকার। এখন নির্বাচন ছাড়া আর সমাধান কি আসলে? আচ্ছা, দেখেন, নির্বাচনই একমাত্র সমাধান না। নির্বাচন অবশ্যই অনেক কিছু সমাধান বলতে আমি যদি বলি যে একটা গণতান্ত্রিক ব্যবস্থায়, দেখেন অভ্যুত্থানের তো একটা গুরুত্বপূর্ণ ব্যাপারই আসলে নির্বাচন, এবং এই নির্বাচন ছাড়া আপনি তো লেজিটিমেট করতে পারবেন না। জনগণের যে আকাঙ্ক্ষা, যে দাবি, সেগুলোকে আপনি একটা লেজিটিমেট বডির মাধ্যমে কিন্তু আনতে পারবেন না যদি নির্বাচন না হয়। নির্বাচন না হওয়ার ব্যাপারে আমাদের কোনো অবস্থান নাই, বরং আমাদের নির্বাচনের পক্ষেই অবস্থান। কিন্তু দেখেন, আপনি যদি একটা অভ্যুত্থান হয়ে গেছে বাংলাদেশে, এটা যদি আপনি না বোঝেন এবং আপনি এই দ্রুত নির্বাচন এবং জীবনবাজির নির্বাচন যদি আপনি বারবার করে চান, তাহলে তো আমাদের সমস্যা হয়। কারণ এই কবে নির্বাচন হলে এটা দ্রুত নির্বাচন বা সঠিক সময় নির্বাচন? এটা তো আসলে নির্বাচন কবে হবে সেটা তো শুধুমাত্র আমরা যেটা বলবো সেটার উপর ডিপেন্ড করবে না। আমরা বারবার করে বলছি যে বিচারের কথা, একটা দৃশ্যমান অগ্রগতি, এবং তারপরে সংস্কার কমিশন, এই যে যেমন ঐকমত্য কমিশন হয়েছে, জুলাই চার্টারের কথা বলছি আমরা। এখানে আসলে সকল রাজনৈতিক দলগুলো তাদের আসলে ভিশনটা জানাবেন এবং সরকারকে সেই জায়গা থেকে সহযোগিতা করবেন, এবং জনগণেরও এখানে মূল্যায়নের জায়গা আছে। দেখেন, বারবার করে সবসময় রাজনৈতিক দলগুলো জনগণকে আসলে একটা কি বলবো সাইনবোর্ড হিসেবে রেখে তাদের কিন্তু যে কথাবার্তা সেগুলো কিন্তু শুনতে চান না। দেখেন, এই জুলাই চার্টার, এই জুলাই সনদটা বাস্তবায়িত হওয়া খুব গুরুত্বপূর্ণ এবং মানুষের সেটা একটা গুরুত্বপূর্ণ মূল্যায়ন আছে। যেমন সবসময় এই নির্বাচনটা যে কারণে আপনি চাচ্ছেন, আপনি তো জনগণের মূল্যায়নই চাচ্ছেন। আপনি চাচ্ছেন যে আপনাকে চায় কি চায় না জনগণ, সেই কথাটা জানা। সুতরাং আপনি জনগণের জন্য আসলে কি নিয়ে যাবেন সেটা তো জনগণের বুঝতে হবে, না হলে কিসের বেসিসে
আপনার মানে মূল্যায়নটা করবে জনগণ, সেই সুযোগটা তো দিতে হবে। সেই জায়গায় কি আপনারা খানিকটা পিছু হচ্ছেন? যেমন ধরেন জুলাই সনদ যখন বাস্তবায়নের জন্য আপনারা একটা উদ্যোগ নিলেন, শহীদ মিনারে কর্মসূচি নিলেন, পরে সেটি সরকার দায়িত্ব নিল, তারপরে রাজনৈতিক দল গঠন করার পরে এখন আপনারা যে গণপরিষদ নির্বাচনের কথা বলছেন সেটাও সম্ভবত সংবিধান পুনর্লিখন, জুলাই সনদ, সেই সব ইস্যুতে। কিন্তু সেই ইস্যুতে যদি বিভেদ বাড়ে তাহলে সেক্ষেত্রে করণীয়, এই যে বিভেদ যেসব ইস্যুতে বাড়ছে তার একটা হচ্ছে জুলাই সনদ, যেটি নিয়ে বিএনপি সঙ্গে ঐক্যমত হয়নি বলে সেটি আপনারা পিছিয়েছিলেন অথবা সরকারের আওতায় দিয়েছিলেন। তারপরে এখন আসছে সংবিধান নতুন করে পুনর্লিখন, বা সেজন্য আপনি এখন গণপরিষদ নির্বাচনের কথা বলছেন। কিন্তু বেশিরভাগ মানুষকে আসলে গণপরিষদ নির্বাচন চায় নাকি তারা সংসদ নির্বাচনই চায়? দেখুন, আপনি বোধহয় জুলাই ঘোষণাপত্র, যেটা প্রোক্লেমেশন আমরা বলছিলাম, সেটার কথা বলছেন। এই প্রোক্লেমেশনটা আমরা যখন চেয়েছি, আমরা এটার জন্য একটা প্রোগ্রামও করেছি। তো সেটা সরকারের পক্ষ থেকে বলা হলো রাজনৈতিকভাবে হচ্ছে তারা আসলে সব রাজনৈতিক দল আসলে ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি, সেজন্য আসলে সেটা বাস্তবায়ন সম্ভব হয়নি। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে সরিনি, আমরা প্রোক্লেমেশনের দাবিতে আছি এবং আমরা মনে করি এটার একটা সাফল্য হচ্ছে জুলাই সনদ। কারণ জুলাই সনদে দেখেন এই যে সংস্কার যে প্রয়োজন, আমরা কিন্তু সেখানে গণপরিষদের কথাও বলেছি, আমরা সংস্কারের কথাও বলেছি। সুতরাং এই জুলাই সনদটা বাস্তবায়ন হলে আমাদের প্রোক্লেমেশনের আসলে যেই দাবিটা তার অনেকখানি সফলতার মুখ দেখবে। এবং গণপরিষদ নির্বাচন, দেখেন আমরা বলছি যে নির্বাচন নিয়ে আসলে আমাদের কোনো আপত্তি নাই এবং নির্বাচনের যেই ধরনের ডেডলাইন বলেছে সরকারের পক্ষ থেকে সেটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। জি জি জি। এখন এই নির্বাচনটা আমাদের কথা হতে হবে গণপরিষদ নির্বাচন। কারণ এই নির্বাচনে গণপরিষদ নির্বাচন যেহেতু সংবিধান প্রণয়নের জন্য হয়, সুতরাং আমরা চাই যে এই অভ্যুত্থানের পর আমরা প্রথম থেকেই বলছি যে এই যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এটা তখনই সম্ভব যখন আমরা এই গণপরিষদের মাধ্যমে এই নির্বাচন করব। এবং দেখেন এটা কিন্তু আমরা ওই জায়গা থেকে সরে এসেছি। এটা তো প্রথমে আমরা বলেছি দুটো নির্বাচন, দুটো আলাদা নির্বাচন, কিন্তু এখন আমরা বলছি একটা নির্বাচনে সেটা সম্ভব। এবং সেটা আইনমন্ত্রী কিন্তু আইন উপদেষ্টা কিন্তু অলরেডি বলেছেন যে সেটা আসলেও সম্ভব। সুতরাং এই গণপরিষদ নির্বাচনে যে বডিটা থাকবে তারা প্রথমে সংবিধান সংস্কার করবেন এবং এরপরে সেই বডিটাই নিজেদের আসলে আইনসভায় তারা নেতা হিসেবে নিজেদের ঘোষণা করবেন। এবং এটা সবচেয়ে ভালো হতো যে সকল রাজনৈতিক এই গণপরিষদ নির্বাচনটা, কারণ সকল রাজনৈতিক দলের মতানৈক্যের ভিত্তিতেই যদি হতো এটা সবচেয়ে ভালো হতো। কিন্তু সেটা যদি আসলে আমি যদি বলি যে কোনো দল যদি সেটা আলাদা করে করতে চায় সেটাও হোক, কিন্তু আমাদের কথা হচ্ছে সেটা অবশ্যই গণপরিষদ নির্বাচন হতে হবে এবং নির্বাচনের পরে সেটা জাতীয় সংসদ হিসেবে সেটা কাজ করলে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু এই স্বৈরতান্ত্রিক আসলে কাঠামোর মধ্যে থেকে এই সংবিধান সংশোধন না করে, এই সংবিধান আসলে সংস্কার না করে, যেটা হচ্ছে বিএনপির পক্ষ থেকে যেটা বারবার করে বলা হচ্ছে সংশোধন, এবং তারা চান যে তারা জাতীয় পার্লামেন্টে গিয়ে তারা সংশোধন করবে। এখন দেখেন এইটার উপরে তো আসলে আমাদের ভরসা থাকার কথা না, কারণ আমরা গত বহু বছর দেখেছি যে সংশোধনের কি অবস্থা। সংশোধনী তো আসলে এই অ্যামেন্ডমেন্ট যে কোনো সময় করা